সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদদের অনুষ্ঠানে। আজ আমরা আসছি নোয়াখালী সদরের জালিয়াল গ্রামে। এই ছায়াঘেরা পরিবেশে বেড়ে উঠেছিলেন শহীদ মোহাম্মদ মামুন। গ্রাম থেকে তিনি ঢাকা শহরে গিয়েছিলেন পারিবারিক সচ্ছলতা আনার জন্য। অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে পরিবারের সচ্ছলতার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন, কিন্তু ঘাতকের বুলেট 19 জুলাই তিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকাতেই শাহাদাত বরণ করেন। ঘাতকের সেই বুলেটই পরিবারের স্বপ্ন থমকে দিয়েছে। চলুন তার স্বজনদের মুখেই শুনি তার জীবন কাহিনী। শহীদ মামুন হোসেন জন্ম নোয়াখালীর সোনাপুরের বিনোদপুর ইউনিয়নের জালিয়াগ্রাম গ্রামে। পরিবারের সবচেয়ে বুদ্ধিমান সন্তান, এসএসসি পাশ করেছিলেন। তারপর দরিদ্র পিতার পরিবারের হাল ধরতে চলে যান রাজধানী ঢাকায়। ঢাকায় গিয়ে ড্রাইভিং শেখেন। পরিবার পুরোপুরি আর্থিক সচ্ছলতা অর্জন না করলেও অনেকটা স্বাবলম্বী হওয়ার পথে ছিল। ঋণ করে প্রাইভেট কার কিনে উভারে ভাড়ায় চালাতেন মামুন ও তার পিতা আব্দুল মতিন। এখনও সেই ঋণ শোধ হয়নি। আর্থিক সচ্ছলতা আসার আগেই ঘাতকের বুলেট কেড়ে নিল মামুনের জীবন। 19 জুলাই 2024 রাজধানী ঢাকার মহাখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যোগ দিয়েছিলেন মামুন হোসেন। সেই মিছিলে গুলি করে পতিত ফ্যাসিস্ট হাসিনার হায়নারা মামুনকে হত্যা করে। গুলিবিদ্ধ মামুনকে আন্দোলনকারীরা উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আন্দোলনকারী শুনে সেখানে চিকিৎসা দেয়া হয়নি তাকে এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ছিলেন না কোনো চিকিৎসক। এক প্রকার বিনা চিকিৎসায় শহীদ হন মামুন। মামুনকে হারিয়ে তার পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গেছে। আমার বাগিনা এই নোয়াখালীতে ব্যবসা করত। পরবর্তীতে ঢাকাতে গেছে এক গাড়ি চালানোর জন্য, সে ড্রাইভার ছিল। তারপরে আপনার ওই 5 আগস্টের আগেই মারা গেছে সে। 19 তারিখ মারা গেছে আর কি। ওই আপনার এই এই নোয়াখালী ফ্লাইওভারের নিচে আর্যতপাড়া মসজিদের থেকে নামাজ পড়ে বাইর হওয়ার পরে তার গায়ে পুলিশের গুলি লাগে আর কি। তো তাৎক্ষণিক তাকে মেডিকেল নেওয়া হয়। সেখানে ডাক্তারদের চিকিৎসায় ছিল। পরে রাত্রে সম্ভবত 3টা সাড়ে 3টা এই সময় ও ইন্তেকাল করে আর কি। লেখাপড়া তো সে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করছে। মেট্রিক পাস করার পরে আপনার ওই ঢাকাতে গেছিল লেখাপড়া করার জন্য, কিন্তু লেখাপড়া আর করা হয় না। সে পরে ড্রাইভিং শিখি, ড্রাইভিংয়ের মধ্যে এই হয়েছে, চাকরি বাকরি করতো আর কি বিভিন্ন জায়গায়। পরবর্তীতে চাকরি করা অবস্থায় ওইখানে সে আসরের সময় মসজিদে গেছিলেন নামাজ পড়ে বাইরে হওয়ার সময়। আসর নামাজের পরে তো এমনি মানুষ একসাথে বাইরে, হয়তো পুলিশ মনে করছে আর কি মিছিল নিয়ে বাইরেতেছে। তখন পুলিশ ওইখানে গুলি করলে তাৎক্ষণিক 3 জনে গুলি খায়। তার মধ্যে 2 জন স্পটে মারা গেছে, আর একজন পরবর্তীতে মামুন মারা গেছে রাত্রে 3টা সাড়ে 3টার দিকে। ভাগিনা ভালো ছিল, আল্লাহ তারে ব্যস্তবাসী করুক। সে চরিত্রগতভাবে ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়তো। কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপের রাজনৈতিক দলও ছিল না আমার মতে। আমি দেখি না কখনো তাকে রাজনৈতিক কোনো দলে গিয়ে অংশগ্রহণ করছে, এইটাও দেখি নাই আমি কখনো তারে। কোনো মিছিলে মিটিংয়ে আমরা তো মামা, আমাদের হাতের উপর দিয়ে বড় হয়েছে। এখন আমরা তো বিচার চাই, অবশ্যই বিচার চাই। একটা নিরীহ লোকের জীবন চলে যাইব, এটা তো কাম্য না। আমি না, আমার মতন অনেক মামাই আছে। যতজন শহীদ হয়েছে তাদের কি কারো না কারো মামা নাই? কারো ভাই আছে, কারো বোন আছে, কারো মামা আছে। বিচার তো অবশ্যই চাই। মামুনের মা ফাতেমা খাতুন বলেন, আমাদের গ্রামের বাড়িতে ঘরের ফিটা ছাড়া আর কোনো জায়গা সম্পত্তি নেই। 4 ছেলের 3 জনকে বিয়ে করিয়েছি। ছোট্ট একটি টিনের ঘরে অনেক কষ্ট করে ছেলে, ছেলের বউ, নাতিদের নিয়ে থাকি। আশা ছিল ছেলে গাড়ি চালিয়ে বাড়তি রোজগার করবে, পরিবারের হাল ধরবে, কিন্তু সব আশা শেষ হয়ে গেছে। ছোট্ট নাতি মুসায়েব হাসানের দিকে তাকালে বুকটা ফেটে যায়। আমার 6 ছেলে, মামুন হোসেন আমার 2য় ছেলে। আমি পাড়া গাঁয়ের অতি সাধারণ একজন মা। আমার 6 ছেলেরে মানুষ করতে আমার স্বামী সাধারণ, তখন বেবি ট্যাক্সি চালাইতো।
অনেক কষ্টের বিনিময়ে সন্তানগুলা কোনো রকম করে আমি পড়ালেখা করাইতে পারি না। আমার ছেলে অনেক মেধাবী ছিল। বড় ছেলে এসএসসি পাস করার পরে বড় ছেলে নিজে বলছে যে মা পড়ালেখা করতাম গেলে তো পাইতেন না। তখন ছেলে আমার বাইরে গেছে ঢাকাতে। বাইরে যাই আমার ছেলে নিজে নিজে অনেক কষ্ট করে ড্রাইভিং শিখছে। ড্রাইভিং শিখে ড্রাইভিং চাকরি। তারপর থেকে ওর বাপেরও নিল, ওর বাপও ড্রাইভিং শিখছে, এই ড্রাইভিং চাকরি করে এখন। পরে ওর বাপে ওই যে মালিকের চাকরি করে ওই মালিকের অনেক বছর পর্যন্ত আজকে প্রায় 13-14 বছর পর্যন্ত ওর বাবা ওইখানে চাকরি করে। তো ওই মালিকের ওই গাড়িটা বিক্রি করব। ওর বাবার মাথায় আসছে গাড়িটা কিনলে মামুন হোসেন যেহেতু খুব বুদ্ধিমান, ওর মেধা ভালো, ওর ইয়া ভালো, ওবারে ওরে ভর্তি করাইছে। গাড়িটা কিনছে অনেক শখ করি, আমি ধার দেনা অনেক দেনা এরকম করে গাড়িটা লইছি। আমার ছেলে কয় মা রাত দিন করি পরিশ্রম করুম, 1 বছরে ইনশাল্লাহ আমাকে টাকা শোধ হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা একটা ঘর দিব, এই বাড়িতে বাইরেই যাম। এখন এই ঘর এই দুয়া নিয়ে আমার ছেলের জীবন। একটা গুলিতে 10-12টা গুলি খেয়েও মানুষের সন্তানের করে আল্লাহ নেক হায়াত দান করুক। আমি দয়া করি আল্লাহ তুমি মানুষের বুক খালি করিও না। একটা গুলির বিনিময়ে কি গুলি শেখ হাসিনা আনাইছে, কোথায় থেকে আনাইছে? দেশে কোনো যুদ্ধ নাই, কোনো কিছু নাই। ছাত্ররা চাইতে পারে, ছাত্রদের অভিযোগ থাকতে পারে, এ লেগে কি এরকম করে গুলি করে মানুষের মা কুকুর বিড়ালের মতো করে হত্যা করছে। এ 2টা হাত জোর করে ওনার কাছে আমার অনুরোধ, আপনি অন্তত এতগুলা মানুষের বিচারটুকু করেন, করে আপনি দেশ যার হাতে নো তার হাতে দেন। আমাদের কোনো অভিযোগ নাই, রিজিক আল্লাহ দেয়, খাবার আল্লাহ খাবায়, বান্দা কোনোদিন বান্দারে খাবাইতে পারে না। তবুও তো মানের একটু কষ্ট দূর হইব, যে যা হোক সন্তানের বিচারটুকু দেখলাম এই দুনিয়ার বুকে। আমাদের একটাই চাওয়া পাওয়া, শুধু এই বাংলার মাটিতে একটু বিচারটুকু দেখা আমগো শখ। এটুকু তো নাম করে বঞ্চিত করি না আমরা একটা মানুষ হিসেবে। আল্লাহর হুকুমে মারা গেছে, আল্লাহর হুকুমে কি এগো হয়াত কি এভাবে মারা যাইবে এটাই আনছে না? আমি এটা মানি না। মানুষের হয়াত থাকতে এখন আমার ধরে যদি কেউ জবাই করে দেয়, এটা কি আল্লাহর দোষ? জোর করে আমাকে মারণ হয়েছে। আমার এতটুক চাওয়া থেকে আপনারা বঞ্চিত করেন না, আপনার কাছে আমার এটুকু দাবি। স্ত্রী সুলতানা আক্তারের স্বামীর সঙ্গে শেষ কথা বলাও হলো না। কান্না জর্জরিত কণ্ঠে মামুনির স্ত্রী সুলতানা আক্তার বলেন, শেষবার যখন কথা হয় তখন তার স্বামী বলেছিলেন যে ঢাকায় অনেক গন্ডগোল হচ্ছে, তাই 3 দিন ধরে গাড়ি নিয়ে বাইরে বের হতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে 3-4 দিন পর বাড়িতে আসবেন। কিন্তু সেই আশা আর হলো না। এর আগেই স্বামীর লাশ দেখতে হয়েছে তাকে। ও ঢাকাতে থাকে, ঢাকাতে চাকরি করতো, ড্রাইভার গাড়ি চালাইতো। অনেক শখ করে একটা গাড়ি কিনে দিছে আমার শ্বশুর শাশুড়ি, অনেক টাকা ঋণ করে। তার স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবো, অনেক জায়গায় ঘুরবো, এই করবো, ছেলেরে নিয়ে আমারে নিয়ে পরিবার নিয়ে। অনেক ঋণ করে তার স্বপ্নটা পূরণ করছে। তো গাড়িটা কেনার পর মনে হয় 10 থেকে 12 দিন চালাইছে, প্রায় 10 থেকে 12,000 টাকা ইনকাম করছে। এরপরে তো দেশের পরিস্থিতি এরকম পরিস্থিতি, আর বাইরেতে পারে নাই। পরে তো হঠাৎ করে শুক্রবার বিকেল 4টা দিকে আমার কাছে ফোন আসে যে এভাবে মামুন ভাই নাকি গুলি খেয়েছে। আমার সাথে কথা হয়েছিল 2:58 পরে এরকম বৃষ্টি আসতেছে, আমি ভাত খাইতে বসছি, ছেলেরে ঘুম পাড়ায়। আমি বলি কি বৃষ্টি আসে পরে কথা বলুম, পরে ফোন দেবো, এখন রাখছি। পরে আমিও কেটে দিছি। আমি যদি বুঝতাম যে আমার সাথে এটাই শেষ কথা। পরে 4টার দিকে আমার কাছে ফোন আসে যে মামুন ভাই গুলি খেয়েছে। তাও একটা ছেলে আমি চিনি না, ওর ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে।
যে মামুন ভাই গুলি খেয়েছে। তখন আমার ঘরে কেউ ছিল না, আমি একা। তপ করে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। আমি কই যাব না যাব, মানে পথ খুঁজে পাচ্ছি না। আমার শাশুড়ি পাশের বাড়িতে ছিল, পরে দৌড়াইয়া আমি তাকে ডাকিয়ে আনি বললাম। তারপরে সে আসে, আমার সেজু দেওয়ার কাছে ফোন দেয়, আমার শ্বশুরের কাছে ফোন দেয়, কেউ ফোন রিসিভ করে না। তখন তো প্রথম যে ফোনটা আসছে আমি এতটা বিশ্বাস করি নাই যে হয়তো বা কেউ দুষ্টামি করতেছে। পরে যেহেতু শাশুড়ি সবার কাছে ফোন দিতেছে, কেউ ফোন রিসিভ করে না, কেউই ফোন ধরতেছে না, ওরকম করতে করতে প্রায় সন্ধ্যা 6টা বাজে, কেউ ফোন রিসিভ করে না। পরে 7টার দিকে আমার সে দেওয়ার সেজুটা রিসিভ করছে, করে মা গো বলে এরকম একটা চিৎকার দিছে যে আমার ভাই তো গুলি খাইছে। তারপরে আর কি ওই রাতটা তো আমাদের কাছে কি রাত ছিল তা আমি বলেও বোঝাতে পারবো না। কান্না করতেছি, আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি তার জীবনটা। কিন্তু শেষবারের মতো দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আল্লাহ দেখাইলো না। একটু যে ফোনে দেখুন তারে ভিডিও কলে, ও সুযোগটাই জালিমে রাখলো না। তার বিশ্বাস চাই, আমি কঠিনভাবে তার বিশ্বাস চাই। মামুনের প্রতিবেশীরাও তাকে ভালোবাসত। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ কিংবা রাগ দেখিয়েও কথা বলতেন না মামুন হোসেন। তার প্রতিবেশীরা বলেন, মামুন আমার ছোট ভাই, আমার খালাতো ভাই। সে এখানে আমাদের হাতের উপর দিয়ে মানুষ হয়েছে। সে খুব ভালো আছিল, নামাজ কালাম পড়তো। পরবর্তীতে সে ক্লাস মেট্রিক পর্যন্ত পড়ালেখা করছে, করার পরে সে ঢাকা গেছে, গাড়ি চালাইতো। জুলাই আন্দোলনে তাকে গুলি করা হয়েছে। গুলি করানোর পরে তাকে হসপিটালে নিতে, তার চিকিৎসা করাইতে দেয় নাই তাকে, সেখানে চিকিৎসাটা পর্যন্ত সে পায় নাই। তারপরে তার লাশ বাড়িতে আনার সময় তাকে বিভিন্ন রকমের হয়রানি করা হয়েছে। তারপরে বাড়িতে আনছে, সেখানেও একটু ঝামেলা হয়েছে এগুলা নিয়ে। এখন আমরা এগুলার বিচার চাই। মামুন যখন শহীদ হন তখন তার একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ মুসাইব হাসান 3.5 বছরের শিশু। মুসাহিব জানে না জন্মদাতা পিতা মামুন হোসেন আর কোনোদিন ফিরে আসবে না। ঘরের চারপাশের মতোই পিতার কবরে গিয়ে আনমনে কি যেন খুঁজে এই ছোট্ট প্রাণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন শহীদ মামুন হোসেনের স্বজনদের মুখে তার জীবন কাহিনী। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো এক শহীদের জীবনী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।